এই তো প্রায় এক দশক আগেও আপনি কি ভেবেছিলেন একটা পোর্টেবল ব্যাংক থাকবে আপনার পকেটে, আরও স্পেসিফিক্যালি আপনার ফোনে, কিংবা মাসের নানান বিল যে এক ক্লিকেই পে করা যাবে সেটাও তো ছিল কল্পনাতীত, তাই না? কিন্তু এখন দৃশ্যপট একেবারেই ভিন্ন। বাংলাদেশের ফাইন্যান্সিয়াল ল্যান্ডস্কেপের পুরো চিত্রই পাল্টে দিয়েছে দেশের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এমএফএসগুলো। লম্বা লাইনের দীর্ঘ সময় অপচয়কে কমিয়ে এনেছে কয়েক সেকেন্ডে। তাই যেমন কমেছে ভোগান্তি, একই সাথে কমেছে শারীরিক ক্লান্তিও। আমাদের প্রতিদিনকার লেনদেনের সঙ্গী হয়ে উঠেছে রকেট, বিকাশ, নগদের মতো প্ল্যাটফর্মগুলো। কিন্তু এত কিছুর পরও এমএফএসগুলো নিয়ে গ্রাহকদের অভিযোগেরও যেন কমতি নেই, যার শুরুটা হয় আবার একটা কমন টপিককে ঘিরে। আচ্ছা, আপনাকে জিজ্ঞেস করি, বলুন তো সেটি কি? আমি নিশ্চিত কোনো রকম ভাবনা চিন্তা ছাড়াই শুধু আপনি নন, প্রায় 90% মানুষের অভিযোগের তীর যাবে একটা বিষয়ের দিকেই। অন্য কিছু থাকুক বা না থাকুক সেটা নিয়ে না ভেবেই এটাকে নিয়েই যত অভিযোগ। আর এটা হলো ক্যাশ আউট চার্জ। সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও বেশ ভাইরাল হয়েছে এ সম্পর্কিত একটি পোস্ট, যার মূল ভাষ্য ছিল ব্যাংকে 1 লাখ টাকা উত্তোলনে যেখানে চার্জ মাত্র 51 টাকা, সেখানে এমএফএসগুলোতে চার্জ 1850 টাকা। বিষয়টা আরও স্পষ্ট হয় বাংলাদেশ ব্যাংকের একজন সাবেক এক্সিকিউটিভ ডিরেক্টর লীলা রশিদের বক্তব্যে। তিনি বলেন, কোট, বাংলাদেশের এমএফএস এখনও আটকে আছে এই ক্যাশ আউট এবং ক্যাশ ইনের গোলকধাঁধায়, আনকোট। আদ্যপান্তর আজকের পর্বে আমরা জানব এই মিসকনসেপশনের পেছনের কাহিনী। বাংলাদেশে এমএফএসগুলোর ক্যাশ আউট চার্জ কি আসলেই বেশি? এটি শুধুই কি গ্রাহকদের কাছ থেকে বাড়তি অর্থ আদায়ের কৌশল, নাকি আসলে এর পেছনে রয়েছে যৌক্তিক কারণ? চলুন শুরু করা যাক। এমএফএসগুলো মূলত ব্রাঞ্চলেস, পেপারলেস ডিজিটাল ফাইন্যান্সিয়াল সিস্টেম, যা মানুষের লেনদেন সম্পর্কিত বিভিন্ন ভোগান্তি কমিয়ে এনেছে বহু অংশে। আর এই কারণে দেশে এমএফএসগুলোর চাহিদা দিনকে দিন বেড়েই চলেছে। এখন পর্যন্ত প্রায় 10টিরও বেশি এমএফএস যাত্রা শুরু করেছে দেশে, যার মধ্যে অন্যতম হল রকেট, বিকাশ, নগদ, উপায়, ট্যাব ইত্যাদি। বাকিগুলোর নাম কম বেশি শোনা গেলেও উপরোক্ত এমএফএসগুলো গ্রাহকের সংখ্যাই সবচেয়ে বেশি। যাই হোক, এমএফএসগুলোর এত জনপ্রিয়তা বা গ্রহণযোগ্যতার কারণ আসলে কি? কেন এমএফএস এ লেনদেনের পরিমাণ বেড়েই চলেছে দিন দিন? একদিকে ক্যাশ আউটের চার্জ বেশি, আবার আরেকদিকে এমএফএস গ্রাহকের সংখ্যাই বা দ্রুত বাড়ছে কেন? তাহলে আসলে কি হচ্ছে এমএফএস ইন্ডাস্ট্রিতে? মোটা দাগে এমএফএসগুলো আমাদের এমন কিছু সুবিধা দিচ্ছে যা আসলে অন্য কোনো মাধ্যম থেকে পাওয়ার প্রশ্নই উঠতে পারে না। প্রথমত, ক্যাশ ডিপোজিট, উইথড্রয়াল, ক্যাশ ইনের মতো সেবাগুলোকে এনি টাইম এনিহোয়ার করে এই সেক্টরে একটা বিপ্লব ঘটিয়ে দিয়েছে। দ্বিতীয়ত, 24/7 যেকোনো জায়গা থেকেই লেনদেনের সুযোগ তৈরি করে দিয়েছে। এবং তৃতীয়ত, বিভিন্ন ধরনের বিল পে এখন হয়েছে আরও সহজ এবং ফাস্ট, যে কারণে বিগত কয়েক বছরে এমএফএস এর গ্রাহক সংখ্যা বেড়েছে নাটকীয় হারে। তবে এর বিপরীতে যে প্রশ্নটা থেকেই যাচ্ছে তা হল এমএফএসগুলোর ক্যাশ আউট চার্জ। ব্যাংকে লেনদেনের ক্ষেত্রে যে পরিমাণ চার্জ দিতে হয় তার তুলনায় এমএফএসগুলোর ক্যাশ আউটে কেন বেশি চার্জ দিতে হচ্ছে? এমএফএস এবং ব্যাংকের মধ্যে তফাৎটা আসলে কোথায়? আপনি যদি একটু ঘাটাঘাটি করেন, দেখবেন ব্যাংক ও এমএফএস এর মডেল একেবারেই ভিন্ন। আরও সহজ কথায় বললে, বেশিরভাগ এমএফএসই দেখবেন বিভিন্ন ব্যাংকের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে, যেমন বিকাশ ব্র্যাক ব্যাংকের সেবা, অপরদিকে ডাচ বাংলা ব্যাংকের রয়েছে রকেট। মডেলের ভিন্নতার অন্যতম একটি কারণ হল রেভিনিউ জেনারেটিং সোর্স। সহজ কথায় যদি বলতে যাই, ব্যাংক মূলত আয় করে তার বিভিন্ন সেবার মাধ্যমে, যেমন রয়েছে লোন দেয়া, ডিপিএস সেবা, বিভিন্ন ফি বেসড সার্ভিস, ট্রেজারি সহ নানান বন্ড বিক্রির মতো বিষয়াদি। অপরদিকে এমএফএসগুলো মূলত সার্ভিস চার্জ থেকেই তাদের সিংহভাগ রেভিনিউ জেনারেট করে থাকে। তাই ব্যাংক যদি চায় সেক্ষেত্রে 51 কি তার চেয়েও কম টাকা চার্জ রাখা সম্ভব। কিন্তু এমএফএসগুলোর ক্ষেত্রে এই সুযোগ বেশ কম। কেন সুযোগটা কম? এমএফএসগুলোর খরচের বিষয়ে বিস্তারিত জানলেই আশা করি এই বিষয়ে মিসকনসেপশন অনেকটাই দূর হবে। এমএফএসগুলোর খরচের একটা রাফ এস্টিমেট আমরা পাই ডাচ বাংলা ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর আবুল কাশিম মোহাম্মদ শিরিনের বক্তব্যে। তিনি বলেন, কোট, সার্ভিস চার্জগুলো মূলত বেসিক কিছু খরচের উপর ভিত্তি করে করা হয়, যেমন এজেন্ট কমিশন, ডিস্ট্রিবিউটর বা সুপার এজেন্ট কমিশন, টেলিকম শেয়ারিং এবং এসএমএস চার্জ ও ট্যাক্স, আনকোট। তাহলে প্রথমে আসা যাক এজেন্ট কমিশন চার্জ নিয়ে। এজেন্ট বলতে তাদের বোঝানো হচ্ছে যাদের থেকে আমরা ক্যাশ আউট এবং ক্যাশ ইনের মতো সেবাগুলো নিয়ে থাকি। বিকাশের কর্পোরেট কমিউনিকেশনস হেড শামসুদ্দিন হায়দার ডালিম এ সম্পর্কে তার মতামত প্রকাশ করতে গিয়ে জানান, তারা তাদের সার্ভিস চার্জের প্রায় 77%। অঙ্কটা মনে রাখবেন,
প্রায় ৭৭% তারা ডিস্ট্রিবিউট করেন তাদের এজেন্ট এবং পরিবেশকদের মাঝে। দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের একটি রিপোর্টও দেখানো হয় যে সার্ভিস চার্জের ১৭ থেকে ১৮ টাকার মধ্যে ৯ টাকার বেশি কমিশন দিতে হয় এমএফএস এজেন্টকে। যাই হোক, এরপরেই যে বিষয়টি আসে তা হল এমএফএসগুলোর অপারেশনাল কস্ট। শামসুদ্দিন হায়দার ডালিম তার ওই একই ইন্টারভিউ জানান যে গ্রামীণফোন, এয়ারটেল, বাংলালিংক এবং রবির মতো নেটওয়ার্ক অপারেটরদেরকে সার্ভিস চার্জের প্রায় ৮% দিতে হয় নেটওয়ার্ক ক্যারিয়ার চার্জ হিসেবে, যেমনটা বলছিলেন ডাচ বাংলা ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর আবুল কাশেম মোহাম্মদ শিরিন। এছাড়াও এমএফএস এর গুরুত্বপূর্ণ একটা বিষয় হল টেকনোলজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার ও ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক, যার পেছনে চলে যায় বেশ বড় একটা বিনিয়োগ। খরচের শেষ কিন্তু এখানেই নয়, এরপরেই রয়েছে ট্যাক্স। জি, দেশে বিজনেস করবেন আর সরকারকে ট্যাক্স দিবেন না তা কি হয়? মোটেও না। আর সেজন্য ভাইটাল একটা পয়েন্ট হল সরকারের আরোপিত বিভিন্ন ট্যাক্স ও ভ্যাট সম্পর্কিত বিষয়াদি। আর এর পরিমাণ কত জানেন? বিভিন্ন পরিসংখ্যান মতে এখন যা প্রায় মোট লেনদেনের 15%। আর এরপর যা অবশিষ্ট থাকে অর্থাৎ সার্ভিস চার্জের মাত্র ১ থেকে ২% পায় মূল এমএফএস প্রোভাইডাররা। শুনতে অবিশ্বাস্য মনে হচ্ছে, তাই তো? আরও মজার বিষয় হচ্ছে এমএফএস এর মূল প্রোভাইডারদের থেকেও বেশি পাচ্ছে মোবাইল অপারেটররা। আগে বলেছি, মোবাইল অপারেটররা যেখানে সার্ভিস চার্জের প্রায় ৮% পাচ্ছে, সেখানে এমএফএস প্রোভাইডাররা পাচ্ছে মাত্র ১ থেকে ২%, যা একেবারেই কম বলা চলে। আবার এটিও কিন্তু পুরোপুরি ভোগের খাতায় যায় না, বরং ভবিষ্যৎ প্ল্যান সাজাতে হয়। বিজনেস ডেভেলপমেন্টের জন্য একটা বড় অংশ রেখে দিতে হয়। আর এত সবকিছু করেও লাভের মুখ দেখার আশা তারা করতে পারেন না প্রথম কয়েক বছর। যেমন বিকাশের কথাই ধরুন, এত টাকা লেনদেন হলেও তারা লাভের মুখ দেখতে পায়নি প্রথম দিকে। ৭১ টিভির এক সংবাদ শিরোনামে এর বাস্তব উদাহরণ ফুটে ওঠে। তারা এমন শিরোনামে প্রতিবেদন তৈরি করেছিল যেখানে বলা হয় দৈনিক ১৫০০ কোটি টাকা লেনদেন, তবুও কেন লাভের মুখ দেখছে না বিকাশ। প্রসঙ্গক্রমে উঠে আসতে পারে দক্ষিণ এশিয়ার আরও কিছু দেশের কথা। উদাহরণস্বরূপ ভারতই ধরা যাক। তাদের ইউপিআই যে এমএফএস রয়েছে সেখানে সার্ভিস চার্জ প্রায় নেই বললেই চলে। অনেকেই একে উদাহরণ হিসেবে আনতে পারেন, তবে সেক্ষেত্রেও কয়েকটি বিষয় উল্লেখ না করলেই নয়। যেমন যদি ভারতে এসে সার্ভিসের কথাই বলতে যাই, তা বিস্তৃত পরিসরে দেশের আনাচে কানাচে জায়গা করে নিয়েছে। দেশের একজন ট্যাক্সি ড্রাইভার থেকে শুরু করে কর্পোরেট মানুষজনও এই পেমেন্ট সিস্টেমগুলো ব্যবহার করছেন। এখন তাদের সিংহভাগই নির্ভর করছে ডিজিটাল কারেন্সির উপর, যার দরুন পেমেন্ট এখন অনলাইনেই, নেই এজেন্টের বাড়তি ঝামেলা, আর ঘটা করে তাদের কমিশন বা চার্জও দিতে হয় না। এতক্ষণে হয়তো বুঝতে পেরেছেন বাংলাদেশে এমএফএসগুলোর ক্যাশ আউট চার্জ কি আসলেই বেশি। এর উত্তর কেন হ্যাঁ বা নাতে দিতে পারিনি। হ্যাঁ বা না এর বাইনারি কোনো উত্তর দিয়ে যে এর মীমাংসা করা সম্ভব না, সেজন্যই এত তথ্য উপাত্ত দেখাতে হলো। মনে রাখবেন, এমএফএস এর সার্ভিস চার্জটা আসলে বেশ কয়েকটা খাতে ভাগ হয়ে যাচ্ছে। এখন আপনি বিচার করুন, এমন পরিস্থিতিতে এমএফএসগুলোর ক্যাশ আউট চার্জ বেশি রাখাটা কতটা যৌক্তিক। এখন প্রশ্ন করতে পারেন, সার্ভিস চার্জ কমানোর কি কোনো অপশন নেই? সহজ করে যদি বলি, মূলত যত বেশি ইউজার বেস তৈরি হবে এমএফএসগুলো তত বেশি এক্সপান্ড করার সুযোগ পাবে এবং ফলশ্রুতিতে প্রাইসিংও কমে আসবে অনেকাংশে। না, এটা আমার কথা না, বলছেন অস্ট্রেলিয়ান অরিজিন্ড একজন এমএফএস কনসালটেন্ট। আবার সোজাসুজিও অনেকেই বলছেন অ্যাপের ব্যবহার যত বেশি বাড়বে ততই মূলত সমস্যার সমাধান করাটা সহজ হবে। এক্ষেত্রে যদি কয়েকটা বিষয় আমরা দেখি, যেমন সবার হাতে হাতে স্মার্টফোন, সবাই লেনদেন করছে এমএফএস এর মাধ্যমে, তাহলে সমস্যার সমাধান অনেকটাই সহজ হয়ে যাবে। অর্থাৎ স্মার্টফোনের ব্যবহার যত বাড়ানো যাবে এবং প্রাত্যহিক লেনদেনে এমএফএস এর ব্যবহার যত বাড়বে, গ্রাহকদের সর্বোচ্চ সন্তুষ্টি অর্জন ততটাই সহজ হবে এমএফএস প্রোভাইডারদের জন্য।